শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন এবং সাথে আছে আমি মাসুক। শুভেচ্ছা আমারও দর্শক। প্রিয় দর্শক, সুন্দর একটি দিনের সূচনা, সুন্দর আবহাওয়া এবং সবার যেন সুন্দর কাটে সেই প্রত্যাশাই আমাদের এই আয়োজনে আমরা প্রতিদিন উপস্থিত হই কিছু ভালো মনের সাদা মনের মানুষদেরকে নিয়ে। আমরা যাব আমাদের অতিথির কাছে, কিন্তু তার আগে জেরিনকে একটু শুভকামনা জানাই। শুভ সকাল। শুভ সকাল মাসুক, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুবই ভালো আছি। যেমনটা বলছিলে আজকেরও আবহাওয়াটা খুবই দারুণ, খুবই ভালো লাগছে এবং সারা দেশে বিচ্ছিন্নভাবে কিন্তু বৃষ্টি হচ্ছে, প্রকৃতি সজীব হয়ে উঠেছে। একদমই। কেমন লাগে এই সময়টা? খুবই ভালো লাগে, দারুণ লাগে আসলে, বলা যায় বর্ষার একদম সূচনা বলা যায়। একদমই তাই। কিছু মানুষ আছে যারা কিন্তু প্রকৃতি শুধু নয়, এই প্রকৃতির মধ্যবর্তী মানুষদেরকে নিয়ে ভাবে, তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবে, তাদের ভালো লাগা খারাপ লাগা, ভালো থাকা খারাপ থাকা নিয়ে ভাবে। চলো আমাদের আজকের অতিথির সাথে পরিচিত হই। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডক্টর এম এ রশিদ। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। ধন্যবাদ আপনাদেরকে। কেমন আছেন? ভালো, আপনারা ভালো আছেন? জি, আমরাও ভালো আছি এবং আপনাকে আমাদের মাঝে পেয়ে অনেক ভালো লাগছে। অনেক ধন্যবাদ। এই সুন্দর দিনে আপনার যে সুন্দর কর্মময় জীবন, সেটি পুরোটা আমরা শুনবো, কিন্তু শুরুতেই আমরা জানতে চাই আপনার জন্ম কোথায় ছিল। আমার জন্ম যশোর জেলার সদর উপজেলার একটা প্রত্যন্ত অঞ্চল নাটুয়াপাড়া, লাউখালী গ্রামে। আচ্ছা, 1952 সালের 1 জুলাই। আচ্ছা, শৈশবটা কেমন ছিল? শোনেন, 1952 সাল তো অনেক লম্বা সময়। তখনকার শৈশব, সে ভাষা আন্দোলনের মাস। তখন তো গ্রামীণ পরিবেশ। আমাদের অঞ্চলটা ছিল অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, একটা কর্দমুক্ত এলাকা, যেখানে মানে আপনি যেদিকেই যাবেন না কেন 5-7 মাইলের আগে কোনো বাজারঘাট পাবেন, এরকম একটা অঞ্চল ছিল। যশোর শহর থেকে আধা ঘন্টা লাগে, এখন আধা ঘন্টা লাগে। আগে মানে যেহেতু পায়ে হেঁটে হতো বা সাইকেলে যেতে হতো, তখন হয়তো 1 ঘন্টা লেগে যেত। আচ্ছা, একটা প্রত্যন্ত একটা অঞ্চল আর কি, গ্রামীণ একটা মানে নিবিড় একটা গ্রামীণ পরিবেশ। আচ্ছা। বর্তমান সময়েও কিন্তু চিন্তা করলে স্যার দেখা যাবে যে অনেক এলাকা এখনো এমন রয়েছে, কিন্তু যেহেতু সেই 1952 সালের কথা, সেই সময়টা হয়তো বা আরো বেশি ছিল। স্যার, শিক্ষা জীবনের শুরুটা কি ওখানে হয়েছিল? হ্যাঁ, আমার প্রাইমারি স্কুল মূলত আমার গ্রামের স্কুলেই। গ্রামের স্কুলটা, আমার গ্রামের নাম লাউখালী, ওই স্কুলের নাম আছে এটা ওই লাউখালী প্রাইমারি স্কুল। তখন নিজের স্কুলে, যেহেতু বলছিলেন প্রত্যন্ত এলাকা, সেইখানে স্কুল থাকাটা তো একদমই দুরূহ একটা ব্যাপার ছিল। প্রাইমারি স্কুল পর্যন্ত ছিল, মানে এলাকা ভিত্তিক একটা প্রাইমারি স্কুল, সেটা ক্লাস 5 পর্যন্তই। এর বাইরে পড়তে গেলে শহরে যেতে হয়। ধরুন আমরা প্রাইমারি স্কুল যখন শেষ করছি, তারপরে মানে আশেপাশের শহরের স্কুল অথবা দূরে কোথাও যেতে হতো, উন্নত এলাকায়। তা আপনার প্রাথমিক জীবনটা আসলে কেমন ছিল, প্রাইমারি স্কুলের জীবন? প্রাইমারি স্কুলের জীবন, ধরেন আমাদের সময় কিন্তু স্কুল একটু দেরিতেই যেত আর কি। সাধারণত 5-6 বছর আগে তো স্কুলে যাওয়ার কোনো কোশ্চেনই ছিল না। আপনি যদি এখনকার সময়ের সাথে কম্পেয়ার করেন, এখন তো জন্মের পরই নাম লেখাতে হয় স্কুলে যাওয়ার জন্য। আমাদের সময়টা ছিল মোটামুটি একটা মানে বাচ্চা বয়সের যে মানে শিশুদের পিরিয়ডটা, 5-6 বছর বয়সে আমরা স্কুলে গেছি। ধরেন তখন ওই যে ক্লাস 1-এর আবার ভাগ ছিল, এখন যেমন ভাগ আছে না, তখন অতরকম ভাগ ছিল না। তখন সরাসরি ওই ছোট 1 বড় 1 বলতো, মানে আমাদের লোকাল ভাষায় যেটা বলি। তার মানে যে নাম লেখানো, তারপরে তো হাতে খড়ি হতো, এবং আমার যে হাতে খড়ি হয়েছে লেখাটা, সেটা একটা তালপাতার উপরে, তালপাতার উপরে বাঁশের কলম দিয়ে, এবং কালিটা ছিল সিম দিয়ে তৈরি করা। হাড়ির কালি দেখছেন না? হাড়ির কালি আর সিম মিক্সড করে একটা কালি বানানো হতো। সিম বলতে আমাদের যে সিম, আমরা যে সিম খাই, সিমের পাতা, যে সিম খাই আমরা তরকারি হিসেবে খাই না, এটা সিমের পাতা আর হাড়ির তলার কালি, এইটা দিয়ে একটা কালি বানানো হতো। এটাকে লিকুইড করে মানে পুরনো ন্যাকড়া শাড়ি কাপড়ে একটা সেকে নিয়ে ফাইন করে নিয়ে, এবং কলমটা ছিল বাঁশের, কঞ্চির, মানে শার্প করে কাটা ছিল, খুব সুন্দর লেখা হতো। এবং এটা দিয়েই কিন্তু হাতের লেখা শুরু হয়েছে আমাদের। তখন ওই বাচ্চা বয়সে কালির মধ্যে ডুবিয়ে লিখতে কি কষ্ট হতো না? ওই তো তখন তোকে বলে ওইটা হাতে খড়ি আর কি, ওইটাকে বলে ধরে ধরে লেখাইছে আর কি। এবং হাতের লেখা শেখানো হতো আমাদের সময়, দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। ভীষণ সুন্দর ছিল বিষয়টা, এবং স্যার আপনি যেভাবে বলছেন আমরা বুঝতেই পারছি যে এটি আপনার জীবনের চমৎকার একটা অভিজ্ঞতা, ভেরি এক্সপিরিয়েন্স। আপনাদের বাবা মার কাছে জিজ্ঞেস করে দেখবেন যারা যদি গ্রামে পড়াশোনা করে, গ্রামের কি শহরেও ছিল তখন এরকম, মানে লেখালেখির
মানে বাঁশ পাতার মানে ইসের উপরে বাঁশের কলম দিয়ে অনেক সময় কলার পাতার উপরে লেখা হতো, তাল পাতার উপরে মানে লেখা হতো। আচ্ছা, এই যে শিক্ষা উপকরণগুলো এগুলো কি আপনারা স্কুল থেকে পেতেন না নিজেদের না, বানাতে এটা হতো? নিজেরাই সংগ্রহ করতে হতো, আচ্ছা, নিজেরাই আচ্ছা। সংগ্রহ করতে হতো। তারপরে আমরা পেন্সিল দিয়ে লেখা শুরু করলাম ধরেন আরো অনেক পরে, আরো অনেক পরে। আরো মানে তখন মানে আমার মনে হয় যে রিয়েল কলম দিয়ে লেখা শুরু করছি মানে আমার মনে হয় ক্লাস 5 বা 6 এর তাহলে সময়। এই রিয়েল কলমের গল্প পর্যন্ত আমরা শুনবো, তবে তার আগে আপনার সম্পর্কে একটু দর্শকদের জানিয়ে আসতে চাই। ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম.এ. রশিদ দীর্ঘ কর্মজীবনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে গুটি বসন্ত নির্মূল প্রোগ্রামের ন্যাশনাল কোঅর্ডিনেটর, সরকারিভাবে সৌদি সরকারের অধীনে রিয়াদের চিকিৎসক হিসেবে, বারডেম হাসপাতালে কার্ডিওলজি বিভাগের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি অধ্যাপক ডাক্তার এম.এ. রশিদ নিজ এলাকার সড়ক ও অবকাঠামো সহ বদলে দিচ্ছেন এই এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থান। যশোর সদর উপজেলার নাটুয়াপাড়া গ্রামে গড়ে ওঠা আমাদের বাড়ি শিশু ও বয়স্কদের জন্য তেমনই অনন্য এক উদ্যোগ। অসচ্ছল, গরিব বা সচ্ছল হলেও যাদের দেখাশোনার কেউ নেই, তাদেরই শুধু আমাদের বাড়িতে থাকা, খাওয়া, চিকিৎসা ও স্বাবলম্বী হওয়ার সুযোগ দেয়া হয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও গফুর মরিয়ম সত্তার সাকেরা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এটি নির্মিত হয়েছে। সম্পূর্ণ অলাভজনক সামাজিক প্রতিষ্ঠান আমাদের বাড়ির ব্যয় মেটানো হয় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ের অনুদানের মাধ্যমে। GMSS ফাউন্ডেশন 1981 সাল থেকে শিক্ষা ও স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। গ্রামের অনগ্রসর জনগোষ্ঠীর দ্বারপ্রান্তে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য তিনি প্রতিষ্ঠা করেন আব্দুল গফুর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, মরিয়ম বিবি মহিলা দাখিল মাদ্রাসা। এর পাশাপাশি ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি প্রকল্প চালু করেছে, যা অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করছে। যেমনটা আসলে আপনার গল্প শুনছিলাম এবং খুবই ভালো লাগছিল, কারণ এই জিনিসগুলোর সঙ্গে আমরা হয়তো বা পরিচিত না, একদমই যে তাই। আমরা শুধু গল্পে গল্পে এগুলো শুনে এসেছি। স্যার, পরবর্তীতে আপনি আপনার প্রাথমিক শিক্ষা শেষ করে মাধ্যমিকে কোথায় ভর্তি হলেন? প্রাথমিক শিক্ষা শেষ করে যেহেতু আমার এলাকায় কোনো হাই স্কুল ছিল না, তখন আমি শহরের দিকে আমার এক বোনের বাড়িতে, আমার আপন বোনের বাড়িতে আমি লজিং ছিলাম। আচ্ছা। দিয়ে ক্লাস 6-এ ভর্তি হলাম। আমি একটা স্কুলে ভর্তি হলাম, মুসলিম ম্যাডাম হাই স্কুলে, শহরের ভিতরে, যশোর শহরে। এবং আমার বোনের বাড়িটা ছিল যশোর ক্যান্টনমেন্টের পাশে, ওখান থেকে প্রায় তাও প্রায় 2.5-3 কিলোমিটার দূরে সাইকেলে যেতাম আমরা। হ্যাঁ, আমাদের সময় সাইকেলের প্র্যাকটিস ছিল। সাইকেলের সামনে একটা বেতের একটা বক্সের ভেতর বই নিয়ে আর কি, এটা শুরু আর কি ক্লাস 6-এ। এরপরে আমি ইনফ্যাক্ট ক্লাস 8 পর্যন্ত আমি মুসলিম স্কুলে ছিলাম। তার পরবর্তীতে যশোর শহরে আর একটা স্কুল, সম্মিলন হাই স্কুল থেকে 9-10 ওখান থেকে আমি এসএসসি পাস করি। আচ্ছা। তো 67-এ, অর্থাৎ 67 সালে এসএসসি স্কুল পাস করি। পরিবর্তনের কারণটা? ওইটা তখন স্কুলের ভালো মন্দের ব্যাপার থাকে, অনেকে গার্ডিয়ানরা মনে করলো স্কুলটা এত ভালো না। আচ্ছা, আমার এক মামা ছিলেন, উনি শিক্ষা বিভাগে কর্মকর্তা ছিলেন। উনি বললেন যে এই স্কুলে তখন লেখাপড়ার স্ট্যান্ডার্ড মনে করলো যে আর একটু বেটার ওই স্কুলটা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো ওই স্কুলটা অনেক পুরনো স্কুল, সম্মিলন স্কুল, অনেক প্রায় 200 বছর বয়স হয়েছে স্কুলটার, অনেক পুরনো স্কুল, শিক্ষকরা পুরনো ছিল। এটা তখন তো আমাদের ওই রকম গাইড করার মতন খুব একটা লোক ছিল না। একদমই তাই। এবং তো আপনি আমার অনেক এক ছোট মামা ছিলেন। ছিলেন, উনি শিক্ষা বিভাগে কর্মকর্তা ছিলেন। বলে দেখো এখানে পড়ছো ভালো হয়েছে। আমি ওই স্কুলে ভালো ছাত্রই ছিলাম, আমি ক্লাস 8 পর্যন্ত ফার্স্ট বয় ছিলাম, আচ্ছা, প্রথম তার ছিলাম। মানে ছোটবেলা থেকে পড়াশোনা অনেক বেশি ব্রাইট ছিল। ব্রাইট তখন আমাদের তো সত্যিকার অর্থে আমাদের বাবা মা তো অত উচ্চশিক্ষিত ছিল না। তো ক্লাস 5 পর্যন্ত তো স্বাভাবিকভাবে স্কুলে ভর্তি হয়েছি, গ্রামের স্কুলে গেছি, পড়ছি। এর পরবর্তীতে ইচ্ছাটা আস্তে আস্তে মানে প্রবল হয়েছে যে উচ্চশিক্ষা করতে হবে। এবং আমার ওই প্রাইমারি স্কুলে পড়ার সময় আমার ভিতরে একটা প্রতিজ্ঞা কাজ করতো যে আমরা তো যেহেতু প্রত্যন্ত অঞ্চল, রাস্তাঘাট নেই, মানুষের লেখাপড়ার সুযোগ নেই, তো আমার মনের ভিতরে তখন থেকে কিন্তু একটা সংকল্প কাজ করতে, যদি সৃষ্টিকর্তা কোনো সুযোগ দেয় আমি অবশ্যই এলাকার রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান করব। স্যার, আপনাকে যদি আবারও একটু স্কুল জীবনে ফিরিয়ে নিয়ে যাই, তারপরে আমরা উচ্চশিক্ষার দিকে যাব। স্কুল জীবনে পড়াশোনার বাইরে আর কিছু করা হতো? এক্সট্রা কোনো অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ছিলেন? তখন তো ধরেন খেলাধুলার একটা সুযোগ ছিল আমাদের সময়, তো সব ধরনের খেলা ছিল না। এখন যেমন ক্রিকেট আছে বা ফুটবলটা তখন ছিল, কিন্তু আমাদের লোকাল কিছু খেলাধুলা, হাডুডু খুব জনপ্রিয় একটা, কাবাডি, এখন কাবাডি বলে, কিন্তু বেসিক্যালি ওইটাই হাডুডুর আর একটা ভার্সন। তো হাডুডু খেলাটা ছিল।
তা এটা তো মানে আমাদের স্কুল টাইম শুরু হতো ধরেন 10টা-11টার দিকে, সকালবেলায় পান্তা ভাত বা গরম ভাত খেয়ে স্কুলে যাওয়া, তারপরে ধরেন প্রায় 4টের সময় 4টে পর্যন্ত ক্লাস হতো, 11টা থেকে 12টা থেকে শুরু করে, তারপরে এসে আবার ভাত খাওয়া। তখন ভাত ছাড়া তো অন্য কিছু এত কিছু ছিল না, এখন যেমন অনেক আইটেম আছে, তখন ভাতই প্রধান্য, ফ্রেশ ভাত, ফ্রেশ তরকারি, এরকমই আর কি। কিন্তু তারপরেও সেগুলোই লক্ষ্য করলে দারুণ ছিল। দেখা যায় জেরিন যে ছোটবেলায় সেই স্বাদটা যেন এখনো মুখে লেগেই এখনো থাকে। মুখে লেগে থাকে। তো আমরা ওই খেলাধুলাগুলো এগুলোই ছিল। এরপরে ফুটবল আসলো, তারপরে যখন হাই স্কুলে গেলাম তখন হকি ছিল। আচ্ছা। হ্যাঁ, এরপরে পরবর্তীতে অন্য আধুনিক খেলাগুলো যখন এখন সংযোজন হয়েছে, তো এগুলো সবই তো একটা সংস্করণ আর কি, জি স্যার, ইমপ্রুভমেন্টের লাইন আর কি। আচ্ছা আচ্ছা। আপনার বর্ণিল স্কুল জীবন সম্পর্কে আমরা শুনেছি, ভীষণ সুন্দর ছিল এবং ভীষণ সুন্দর সুন্দর অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন আপনি। আপনার কলেজ জীবন সম্পর্কে শুনতে চাই। কলেজ যদি মানে ইন্টারমিডিয়েটটা শুরু করি, আমরা ধরেন 67-এ এসএসসি পাস করার পরে আমরা বলতাম যশোর MM কলেজ, মাইকেল মধুসূদন কলেজ। আচ্ছা। তখনও সরকারি ছিল না, তখন বেসরকারি স্কুল হিসেবে ছিল, কলেজ হিসেবে ছিল। তো 67-এ আমরা ভর্তি, ওখানে 69 পর্যন্ত কলেজে ছিলাম। তো 69-এ পড়তে পড়তে তখন কলেজটা সরকারি হবে হবে ভাব, আমরা আন্দোলন করলাম যে আমরা সরকারিকরণ করব না। তখনকার টেন্ডেন্সি, এখন সরকারিকরণ করার জন্যই আন্দোলন করতে হয়, তখন সরকারিকরণ করা হবে না, এর জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়। কারণ কি ছিল স্যার? কারণ ছিল যে না, এখানে সরকারি হস্তক্ষেপ হবে, এখানে এখন কলেজটা যেভাবে স্বাধীনভাবে চলছে, মানুষের মানে মুক্ত বুদ্ধির যে একটা চিন্তার একটা ছিল, যে এখানে কোনো ইনফ্লুয়েন্স থাকবে না। যেমন আমাদের সময় যখন ছাত্র রাজনীতিটা আমরাও ইনভলভ ছিলাম কম বেশি, তো তখন ধরেন ছাত্র ইউনিয়ন, তখনও ওই কলেজে তখনও ছাত্রলীগ অত বেশি ছিল না, ছাত্র ইউনিয়ন ছিল। তখন তো পূর্ব পাকিস্তান ছিল। পূর্ব পাকিস্তান, রাইট। তো ছাত্র ইউনিয়ন ছিল, আর আইব খানের একটা দল ছিল সরকারি দলের, তখন ছিল ন্যাশনাল NSF বলতে, ন্যাশনাল স্টুডেন্ট ফেডারেশন, যারা ওই সময় পড়াশোনা করছে জানে। তো এদের একটা ইনফ্লুয়েন্স ছিল। তো এর পরবর্তীতে তো ওইখানে বিভিন্ন ধরনের গণ আন্দোলন হয়েছে, মানুষের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, স্টুডেন্টদের নিয়ে। তো এগুলো তো আমরা তখন ইনভলভ ছিলাম। আস্তে আস্তে সেখানে অন্য পার্টি আসে, বিশেষ করে ছাত্রলীগ। আমার এক বন্ধু ছিল, ও পরবর্তীতে 5 বার MP হয়েছিল, খান টিপু সুলতান, যশোরে। আমার ক্লাস ফ্রেন্ড ছিল, ও পড়তো কমার্সে, আমি পড়তাম সায়েন্সে। তো ওর দেখছি যে ও তখন পকেটে ওই মেম্বারশিপ করার জন্য মানে তার চাঁদার বই নিয়ে ঘুরতো আর কি। তখন 8 আনা করে চাঁদা ছিল, আমার মনে আছে। আমাদেরকে মেম্বার করে তখন, স্কুলে পড়ার সময় করছে, পরে ওটাকে অ্যাক্টিভেট করছে। মানে স্কুলে পড়াশোনা করার অবস্থা থেকে রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। মানে তখনকার রাজনীতি কিন্তু এখনকার রাজনীতির মতো ছিল না, একদম ডিফারেন্ট। স্টুডেন্ট রাজনীতি মানে স্টুডেন্টদের কল্যাণে সেটা ছাত্ররা কাজ করবে। এখন যেমন তারা নানাবিধ ধরনের ইসের সাথে জড়িয়ে গেছে। তো তখনকার পরিস্থিতি, অবশ্য পরিস্থিতি সময়ের ব্যবধানে এগুলো চেঞ্জ হতে থাকে, তখনকার এরকমই ছিল না। ছাত্র মানে ছাত্রর মতনই আর কি, তখন ছাত্রদের সুবিধা নিয়েই মানে মুভ করা আর কি, আন্দোলন করা বা মুভমেন্ট করা। তখন কিন্তু ওই 69-এর গণ আন্দোলন 69-এর আস্তে আস্তে শুরু হয়েছে আর কি। তখন আপনারা কলেজে? তখন তো আমি কলেজ শেষ করে গেছি। 69-এ তো আমি কলেজ শেষ করে মেডিকেল কলেজে ভর্তি হয়ে গেছি। 69-এ চলে গেলাম রাজশাহী মেডিকেল কলেজ। আমার বাড়ি যেহেতু যশোরে, তখন আমাদের জন্য সহজ রাস্তা ছিল রাজশাহীতে যাওয়া, অন্য কোনো একমাত্র ট্রেনে। তখন কিন্তু রোড কমিউনিকেশন মানে ট্রেন। তখনকার এখন যেমন ভর্তি পরীক্ষা দিয়ে মেডিকেলগুলোতে চান্স পেতে হয়, তখনও ভর্তি পরীক্ষা ছিল, তখনও ভর্তি পরীক্ষা ছিল। এবং আমাদের সময় ইন্টারউইং মানে পশ্চিম পাকিস্তান থেকে স্টুডেন্ট আসতো, বিদেশ থেকেও আসতো, পার্টিকুলারলি যেমন প্যালেস্টিনিয়ান থেকে আসতো, তানজানিয়া থেকে আসতো, অন্য আরব কান্ট্রি থেকে আসতো আর কি আমাদের সময়। তো আমাদের সময় 150 জন মেডিকেল কলেজে, তার ভিতরে প্রায় বিদেশি আপনার প্রায় 20 জন মতন ছিল। পশ্চিম পাকিস্তান ইন্টারউইং স্কলারশিপ বলতো, ইন্টারউইং মানে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তান কিছু স্টুডেন্ট আসতো এখানে, আবার এখান থেকে কিছু ওখানে যেত, এরকম মানে এক্সচেঞ্জ প্রোগ্রামের মতন কিছুটা ছিল। তো তখন ধরুন 69-এ ভর্তি হলাম মেডিকেল কলেজে। তো ওইটাও ভর্তি হওয়াটা
আমাদেরকে যে খুব বেশি গাইড করছে তাও মানে এরকম মানে আমি তখন এখানে একটু স্যার ছোট্ট করে জানতে চাইবো যে কলেজে যখন পড়াশোনা শেষ করলেন তারপরে মেডিকেলে ভর্তি হলেন, এই যে ডক্টর হওয়ার ইচ্ছা বা ডাক্তার হওয়ার ইচ্ছাটা কি একদম ছোটবেলা থেকে ছিল নাকি তখন মনে ইনফ্যাক্ট হয়েছিল? ডাক্তার আমার ইচ্ছা ছিল যে উচ্চশিক্ষাতে নিতে হবে প্রাইমারি স্কুল থেকে এটা যে মানে বড় ডাক্তার কিছু হওয়াটা হতে আমি হবে। যখন মানে ক্লাস 6 থেকে ভর্তি হলাম তখন মনের ভিতরে আসলো যে ডাক্তার হলে মানুষকে সেবা করা যাবে, এটা একটা মানে ইচ্ছা ছিল যে ডাক্তার। আমি দেখছি যে তখন গ্রামগঞ্জে যে ডাক্তার ছিল তারা কিন্তু শিক্ষিত ডাক্তার ছিল না, এটাকে গ্রাম্য ডাক্তার কোয়ার্ক ডাক্তার বলতো। তাদেরকে দেখছি তারা মানুষের আমার ওটাও আমাকে ইনফ্লুয়েন্স করেছিল। আমাদের এলাকায় একজন ডাক্তার ছিল যে সে দেখতাম যে তখনকে ডাক্তারদের যে একটা ব্যাগ থাকতো, একটা সাইকেলে মাথায় একটা হ্যাট দিয়ে তারা গ্রামগঞ্জে আপনি যদি ছবি দেখেন পুরোনো আমলের তারে দেখবেন এরকম একটা হ্যাট থাকতো আচ্ছা। আর সাইকেলে আর একটা ব্যাগ থাকতো, ব্যাগের ভিতরে তার ইঞ্জেকশন এটা আমাকে ইনফ্লুয়েন্স করেছে। আচ্ছা, আচ্ছা। ছোটবেলায় অনেক ধরনের জিনিস ইনফ্লুয়েন্স করে না। তো এইটা ক্লাস 6-এ পড়ার পরে মানে তখন আমাদের সাবজেক্ট চেঞ্জ করে মানে সায়েন্স আর্টস ক্লাস 9 থেকে আমি সায়েন্সই নিলাম ওই তখন ওই টার্গেটটাকে মাথায় রেখে। তারপর তো ইন্টারমিডিয়েট পাস করলাম সায়েন্স নিয়ে মেডিকেল কলেজে, আর অন্য কোনো জায়গায় আমি ভর্তি পরীক্ষা দেইনি। স্যার মেডিকেলে পড়া অবস্থার আপনি যে সময়টা বলছিলেন যে 69 সাল গণ অভ্যুত্থানের যে সালটি, সেই সালটি স্যার আপনি জীবনের গুরুত্বপূর্ণ একটা পর্যায়ে পড়াশোনাও করছেন এবং একই সাথে দেশের মধ্যে একটু উষ্ণ একটা অবস্থা, একটু উত্তপ্ত একটা অবস্থা যেটাই বলি না কেন, তো সেই সময়টায় আসলে আপনার মানসিক অবস্থাটা কি পর্যায়ে ছিল, কেমন ছিল? ছাত্র জীবনে তো মানুষ তো তখন ছাত্র জীবনে একটু প্রতিবাদী হয়, মানে তখন সহজ সরল মন থাকে। কোনো অন্যায় দেখলে কোনো খারাপ কিছু দেখলে কিন্তু নিজের ভিতরে একটা মানে তখন তো এত বোঝার থাকে না, তখন একটু তখন তরুণ বয়স থাকে। তরুণ বয়সে কিন্তু দেখবেন যে সবসময় ইমোশনটা বেশি কাজ করে তরুণ বয়সে। বয়সের সাথে সাথে ইমোশন কমতে থাকে, মোর প্র্যাকটিক্যাল হয়। তো এটাও আমারও ব্যতিক্রম ছিল না। যখন সামাজিকভাবে যখন দেখতাম যে একটা বৈষম্য কাজ করতেছে, মানে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান, মনের ভিতরে এই ধরনের একটা আস্তে আস্তে ওই রকম একটা প্রতিবাদী ভাব নিজেদের ভিতরে জাগ্রত থাকে। তো আমরা যখন যশোর কলেজে পড়ি, MM কলেজে, তখন আন্দোলন হচ্ছে। আন্দোলনে আমাদের ওখানে একজন রাজশাহী ইউনিভার্সিটি পড়তেন, উনি অ্যারেস্ট হলো। আমরা আন্দোলন করলাম ওনাকে মুক্ত করার জন্য, উনি মুক্ত হয়ে আসলো, ওনাকে রিসিভ করার জন্য আমরা গেলাম। হ্যাঁ, উনি তখন তো বললাম যে ছাত্র ওই সময় এটা দারুণ একটা অনুভূতি ছিল। দারুণ অনুভূতি। তখন ছাত্র ইউনিয়ন দুটো গ্রুপ ছিল, একটা মতিয়া আর একটা আছে মেনন। এই যে রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, একটা রাশিয়াপন্থী ছিল, একটা চীনপন্থী ছিল। এই স্টুডেন্ট পলিটিক্সটা এরকম ছিল। এরপরে আমার ওই যে বন্ধু বললাম না খান শ্রীফু সুলতান, ও তখন যশোর কলেজে, ইনফ্যাক্ট তার আগেও শুরু হয়েছিল। এবং আমাদের যশোরের যারা নেতৃস্থানে ছিল, আপনি নাম শুনলেন যে তরিকুল ইসলাম সাহেব মিনিস্টার ছিল, খালেদুর রহমান টিটু, আলী রেজা রাজু, এরা ছিল 3 বন্ধু, কিন্তু তার রাজনৈতিকভাবে তারা যথেষ্ট সুদৃঢ় ছিল। এরপরে তো এই আন্দোলন এগুলো হচ্ছে। তারপরে আমরা ওই সময় কিন্তু আপনার মনে আছে যে পাকিস্তান আর ইন্ডিয়ার একটা যুদ্ধ শুরু হয়েছিল। তো আমি যখন ধরেন ক্লাস 9-এ পড়ি, তখন আমাদেরকে রিক্রুট করলো যে এদেরকে ট্রেনিং দিতে হবে, রাইফেল ট্রেনিং দিতে হবে সরকারিভাবে। স্কুলে যারা একটু দেখতে স্বাস্থ্য ভালো, একটু মোটা তাজা ছিল, তা আমার স্বাস্থ্য বরাবরই ভালো ছিল। তা আমি রিক্রুটেড হয়ে গেলাম যে রাইফেল ট্রেনিং দেওয়ার জন্য, পুলিশ লাইনে রাইফেল ট্রেনিং। তো এটা শুনে তো আমার মা তো খুব কান্দাকাটি শুরু করলো, না জানি এটা পাঠাই দেবে। তখন ধারণা ছিল যে এদেরকে অল্প ট্রেনিং দিয়ে ফ্রন্ট লাইনে দেবে আর পিছনে থাকবে পাকিস্তানি সৈন্যরা, এই বাঙালি মরবে এভাবে আর কি, এইরকম একটা সেন্টিমেন্ট তখন কাজ করতো। এরপরে 2 মাস রাইফেল ট্রেনিং নেওয়ার পরে এরপরে যুদ্ধটা শিফট হয়ে গেল, পশ্চিম পাকিস্তানে চলে আসলো। এই বর্ডারটা তখন মুক্ত হয়ে পশ্চিম পাকিস্তানের যুদ্ধ চলে গেল, আমাদের ট্রেনিং বন্ধ হয়ে গেল। বাই দিস টাইম আমরা তো মেডিকেল কলেজে ভর্তি হয়ে গেলাম। এর পরবর্তীতে ধাপগুলো তো আপনারা এই যে আন্দোলনগুলো এটি কন্টিনিউশন ছিল। স্যার সেই ধাপগুলো আমরা জানতে চাই যে
69-এর গণ অভ্যুত্থানের পর 70, 71 চলে এলো, সেই সময়টার গল্প শুনতে আচ্ছা, চাই। এই এখন যখন আমি মুক্তিযুদ্ধ শুরু হলো ধরেন 71 সালে, গন্ডগোল তো 70 থেকেই মানে কন্টিনিউয়াসলি চলতেছিল। তখনও তো আপনি মেডিকেলের মেডিকেলে আমি যখন 71 সালে মেডিকেলে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। আচ্ছা। তো তখন আমরা সরাসরি আমরা আমি মেডিকেল কলেজে ক্যাবিনেটও ছিলাম, মেডিকেল কলেজে আমি ছাত্রলীগ করতাম ধরেন। আচ্ছা। তো তখন তো আন্দোলন মানে স্বাধীনতার সপক্ষে এই বঙ্গবন্ধুর যে সমস্ত উজ্জীবিত ভাষণ টাষণ, 7ই মার্চের ভাষণের সময় কোথায় ছিলেন? আমি রাজশাহীতে? তো রাজশাহীতে। আচ্ছা। এবং এই ভাষণটা ছিল একটা যুগান্তরী ভাষণ, একদমই। এবং এই ভাষণের ভিতরে টোটাল দিক নির্দেশনা ছিল দেশ কিভাবে কি করতে হবে। মানে এটা আমি মনে করি যে পৃথিবীতে অনেক ভাষণই তো মানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণটা ছিল এরকম একটা, আমরা যদি খুব নিখুঁতভাবে ভাষণের প্রতিটা শব্দ যদি অ্যানালাইসিস করা যায়, একদম মানে এটা কিন্তু আমি কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ তো না, একটা দিক নির্দেশনা ছিল, একটা ডিরেক্টিভ ছিল ওইটার ভিতরে। হ্যাঁ, তো এটা আমাদেরকে দারুণভাবে আরও উজ্জীবিত করে। এবং আমরা মার্চ মাসে যখন 7ই মার্চের ভাষণের পরে ইনফ্যাক্ট তখন কিন্তু অলরেডি ধরপাকড় ইত্যাদি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এর পরবর্তীতে আমরা কোনো রকমে পালাই। তখন রাজশাহী থেকে যশোরে যাতায়াত একমাত্র ট্রেন কমিউনিকেশন ছিল, তাও যশোর থেকে রাজশাহী আমরা নাটোরে নামতাম, নাটোর থেকে আবার 2-2.5 ঘন্টা লাগতো রাজশাহী যেতে। অর্থাৎ সকালে উঠলে রাত 8টা-9টার সময় 12-14 ঘন্টা লেগে যেত রাজশাহী পৌঁছাইতে। তো আমরা ওইভাবে তখন ট্রেন বন্ধ হয় গন্ডগোল কিন্তু আংশিক শুরু হয়ে গেছে। এরপরে আমরা ওখান থেকে এপ্রিল-মের দিকে আমরা ওখান থেকে মেডিকেল কলেজ আমরা ভ্যাকেট করে দিলাম। আচ্ছা স্যার, মেডিকেল কলেজ ভ্যাকেটের পরের গল্পটা শুনবো, কিন্তু মেডিকেল কলেজে থাকা অবস্থায় একটি প্রশ্ন আমি করতে চাই যে আপনি বলছিলেন যে বিভিন্ন ভাষাভাষী এবং বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ছিল। তো যে সময় বাংলাদেশে এরকম একটা বা পূর্ব পাকিস্তানে এরকম একটা উত্তাল পরিস্থিতি হচ্ছিল, বিভিন্ন ভাষাভাষী এবং একই সাথে পশ্চিম পাকিস্তানি শিক্ষার্থীদের অভিব্যক্তিটা কেমন ছিল, যে তাদের জায়গা থেকে তারা কি বলছিল বা অন্য দেশের শিক্ষার্থীরা কি বলছিল? সত্যিকার অর্থে তারা তো এটাকে সহজভাবে দেখেনি। তারা তো তাদের একটা সেন্টিমেন্ট ছিল। এবং ইনফ্যাক্ট যখন ওই 7ই মার্চের মার্চ এপ্রিলের দিকে ওরাও কিন্তু চলে যায় এখান থেকে, তারা শেল্টারে চলে যায়। তারা অনেক সময় যারা পাকিস্তানি ছিল তারা ক্যান্টনমেন্টে যে আর্মি, ওই যে পশ্চিম পাকিস্তানি যারা পাঞ্জাবিরা ছিল, এদের শেল্টারে তারা এক সময় তারা দেশ ত্যাগ করে। আর যারা তানজানিয়া অন্য জায়গা ছিল তারাও একটা পর্যায়ে দেশ ত্যাগ করে। ওরা ইনফ্যাক্ট তখন আর ছিল না। আচ্ছা, এরা ওই মার্চ এপ্রিল মের দিকে পর্যায়ক্রমে তারা দেশ ত্যাগ করে। যেমনটা স্যার মুক্তিযুদ্ধের গল্পে ছিল, মুক্তিযুদ্ধ ধরেন আমরা তো ওই সময় একটা উত্তাল সময় মার্চ মাসে যখন ওই ভাষণের পরে আরো অর্গানাইজড হলো জিনিসগুলা, স্টুডেন্টদের মুভমেন্টগুলো কিন্তু তখন ব্যাপক আকারে এগুলোতে সহায়তা করছে। আমরা চলে আসার পরে তো আমি আমার বোনের যে বাসায় যখন আমি লজিং থাকতাম, আমি যাকে পড়াইতাম ওই ছেলেকে আমি মুক্তিযুদ্ধে পাঠালাম। ও বললো যে আমি যাবো। আমি ঠিক আছে, তুমি চলে যাও। আচ্ছা, আমার ব্যাপারটা ছিল আমি তখন ওই শহর থেকে মানে আমার এই বোনের বাড়ি থেকে আমার গ্রামে, ওই যে আমার গ্রামটা তো অনেক প্রত্যন্ত অঞ্চল, তো ওই সময় গ্রামের দিকে চলে আসলাম। গ্রামের দিকে চলে আসা এবং আমি ইনফ্যাক্ট ওই সময় আমার একটা ওই যে সাংগঠনিকভাবে একটা মানুষকে অর্গানাইজ করার একটা ইচ্ছা ছিল। এবং আমি ওই পুরো পিরিয়ডটা ইনফ্যাক্ট আমরা পালাই ফুলেই থাকতাম, এবং তখন ধরেন আমি দেশ ছাড়ি নাই, দেশেই ছিলাম। কিন্তু আমি মানুষকে সংগঠিত করেছি এবং আমার নিজের বাড়িতেই, আমাদের নিজের ঘরেই একটা শরণার্থী আমি করছিলাম, যারা ওই যে ইন্ডিয়াতে পালিয়ে যাচ্ছে তাদেরকে প্রোটেক্ট করা। অনেক বাড়ি, অনেক জায়গায়, বিশেষ করে হিন্দু পরিবাররা যখন দেশ ছেড়ে আপনার ইন্ডিয়ায় যাচ্ছিল, তার রাস্তাঘাটে কিন্তু লুট হতো অনেক। ওই সময় একটা বাহিনী মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযুদ্ধকে সাহায্য করেছে ডাইরেক্ট, একদম সরাসরি। আমরা ওদেরকে, আমি নিজে যেহেতু সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ছিলাম, কিছুটা মেডিকেল নলেজ ছিল, আমি তাদেরকে মানে অনেককে চিকিৎসা দিছি যতটুকু সম্ভব, ফার্স্ট এড দিয়া। তারপরে মানুষকে আমরা একটা স্থানীয়ভাবে আমরা ওই যে প্রোটেকশন করে তাদেরকে রাখা এবং তাদেরকে পাঠানোর এই দায়িত্বটা পালন করতাম। ইনফ্যাক্ট মানে সরাসরি আমরা ইনভলভ ছিলাম। একদমই স্যার, সরাসরি ইনভলভ ছিলাম। মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।
আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্ম সনদের অনুলিপি ও ফোন নম্বর পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীরোত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। আমাদেরকে ইমেল করতে পারেন RANGASHOKAL rangasakal@mazranga.tv এই ঠিকানায়। সুপ্রিয় দর্শক, রাঙা সকালে আমাদের আজকের অতিথি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার M.A. রশিদ। চলুন দর্শক, চলে যাই অতিথির কাছে। স্যার, যেমনটা আসলে আপনার গল্পগুলো শুনছিলাম এবং খুবই ভালো লাগছিল, একদম প্রত্যক্ষভাবে 69, 70, 71 বা 52 একজন মানুষকে আমরা পেয়েছি। এটা খুবই দারুণ লাগছে। মুক্তিযুদ্ধের ঘটনাগুলো শুনছিলাম, আপনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করেছেন। তার পরবর্তীতে দেশ যখন স্বাধীন হলো, আপনার পড়াও তো তখন প্রায় শেষের পথে। দেশ স্বাধীন হলো তো 71 সালেই, 71 সালে ডিসেম্বর মাসে। তখন আমার মেডিকেল কলেজে আসলাম। তখন কি আপনাদের পড়াশোনায় কোনো মানে বাধাগ্রস্ত হয়েছিল? অবশ্যই তখন তো ধরেন স্বাধীনতার আমরা ক্লাস শুরু করলাম আবার ডিসেম্বর মাসে, হ্যাঁ, ওই 71 তো ডিসেম্বরের যে স্বাধীন হলাম, তখন স্বাধীন হওয়ার পরও তখন তো একটা আনন্দের একটা ব্যাপার থাকে। তখন তো ওই আমরা ওই ডিসেম্বর মাসের শেষের দিকে মেডিকেল কলেজে চলে গেলাম। তখন ক্লাস না, কিন্তু আনন্দ, একটা আনন্দ উচ্ছ্বাসের একটা বিষয়। তো এইটা তারপরে তো জানুয়ারি আবার ক্লাস বই টই সেট করা। এরপরে তো সেকেন্ড ইয়ার পরীক্ষা দিলাম। জানুয়ারি থেকেই কি আপনাদের ক্লাস শুরু হয়ে গিয়েছিল? মোটামুটি। আচ্ছা, জানুয়ারি, কারণ এমনি তো এক বছর তো পুরো লস হয়ে গেল। এটাকে কভার করার জন্য আবার অর্গানাইজ করে এটা শিক্ষকরা বললো যে ঠিক আছে তোমরা শুরু করো। আনন্দ উচ্ছ্বাসটা তখন কিন্তু জিনিসের প্রকট একটা ছিল। তখন দেশে কোনো কাপড় ছিল না, ওই বিদেশ থেকে কাপড় আসতো ওই যে টিসিবির মাধ্যমে, মানে আপনার শার্ট, জুতা, বুলগেরিয়ার বড় বড় জুতা, এগুলো একটাও পায় হয় না। আমরা মুক্তিযোদ্ধা সপক্ষ শক্তি হিসেবে আমরা মুক্তিযোদ্ধা এনলিস্টেড হলাম, আমাদের সার্টিফিকেট দিল। এই তখন আপনার ওই বিদেশ থেকে, ওই যে বুলগেরিয়া থেকে, পোল্যান্ড থেকে, তখন এই ব্লকের সাথে, ইস্টার্ন ইউরোপের সাথে বাংলাদেশের রিলেশনশিপটা, বেশি করে রাশিয়া, ইন্ডিয়া, ওই ব্লকটা রিলেশন ভালো ছিল। তখনও কিন্তু বাংলাদেশকে মিডল ইস্টের কোনো দেশ স্বীকৃতি দেয়নি। হ্যাঁ, আমেরিকাও অনেক পরে দিছে, মিডল ইস্ট পরে দিছে। মিডল ইস্টে ধরেন সৌদি আরব দিল প্রবাবলি 76-এর দিকে, অনেক পরবর্তী। কিন্তু বলছিলেন গল্পটা যে তখন নতুনভাবে জানুয়ারি থেকে আমরা নতুন করে শুরু করলাম, পরীক্ষা হলো। এর পরবর্তীতে তো 75-এ আমরা পাশ করলাম। 6-9 আমরা তখন আমাদের সময় যেদিন পাশ করছি তার পরের দিন আমরা চাকরি পেয়ে গেছি। হ্যাঁ, কারণ তখন তো ডাক্তারদের ক্রাইসিস অনেক। তো আমি জয়েন করলাম সেপ্টেম্বর মাসের 6 তারিখে 1975 সালে। 75 সালে। তো তার আগেই তো একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, যেটা 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে যেটা হত্যা করা হয়। সেটাও একটা দুর্বিষহ অবস্থা ছিল। তখন তো উত্তাল একটা পরিস্থিতি। তখন আমরা অলরেডি ডাক্তার হয়ে গেছি, কিন্তু হোস্টেল ছাড়ি নাই। তো হঠাৎ করে আমরা শুনছি, দেখি রাস্তাঘাট একদম জনমানব শূন্য, রাস্তা আর্মি টহল দিতেছে, এবং টেলিভিশনে এটা রেডিওতে এই যে মেজর ডালিম বলছি, বঙ্গবন্ধুকে এই করা হয়েছে ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত অ্যানাউন্সমেন্ট করতেছে। তখন মানুষ একদম জনমানব শূন্য, রাস্তা চলছিল। এবং ওই দিন আমার একটা পেটে ব্যথা হয়। আমি নিজে ডায়াগনোসিস করলাম যে আমার অ্যাপেন্ডিসাইটিস। মানে একটা ভয়াবহ অবস্থা। সকালবেলায় হাসপাতালে ইমার্জেন্সিতে গেছি, ডাক্তার নেই, একজন ডাক্তার পেয়েছি। তারপর আমার এক প্রফেসরকে ডেকে নিয়ে আসে, ওই দিনে অপারেশন করা হয়। একটা কোনো টেকনিশিয়ান ছিল না, কোনো নার্স ছিল না, একজন ওয়ার্ড বয় দিয়ে আর একজন ডাক্তার সহযোগিতা করে আমার অপারেশন করা আমার প্রফেসর, রাজশাহী মেডিকেল কলেজে। মানে এটার একটা মানে কাহিনীটা এখনো মনে আছে আর কি, যে এদিকে রাস্তাঘাটে এই অবস্থা চলছে, একটা বিভীষিকাময় অবস্থা, জনমানব শূন্য একদম, আর এদিকে আমার অ্যাপেন্ডিসাইটিস হয়ে যায়, একা একা, কেউ নাই, মানে মনে হচ্ছে যে মরে গেলে তো কেউ দেখারও কেউ নেই, খবর দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমাদের সময় একটা টেলিগ্রাম আসতে, মানে যশোর থেকে টেলিগ্রাম 3 দিন সময় লাগতো। তো ওই সে টকা করে টেলিগ্রাম করা, মানে এটা চিন্তা করলে মনে হয় যে আমরা এখন কত অ্যাডভান্সমেন্ট হয়ে গেছি। এবং স্যার, আপনি বলছিলেন যে
আপনি পাশ করার পর দিন থেকেই চাকরিতে ইনভলভ চাকরিতে হয়েছেন। একদম। কোথায় ইনভলভ হয়েছিলেন? কোথায় প্রথম চাকরি রাজশাহী হয়েছিল? মেডিকেল কলেজে সরাসরি ওইটাকে বলে ইন সার্ভিস ট্রেনিং বলতো আর কি, আচ্ছা, যেটা এখন intern ইন্টার্নি যেটা বলে না, আমরা বলি, হ্যাঁ। ওইটাকে ইন সার্ভিস ট্রেনিং বলে আর কি। তখন চাকরিতেই ট্রেনিং আর কি। আচ্ছা। এর পরবর্তীতে আমরা 1 বছর ওখানে করার পরে আমার পোস্টিং হয়ে গেল যশোর শার্শা থানার বুরুজবানান থানা স্বাস্থ্য কেন্দ্রে। এটা 76-এ আমরা ওখানে পোস্টিং নিয়ে চলে গেলাম আচ্ছা, নিজের মানে জেলাতে, নিজের জেলাতে। তখন তো লোকজন নাই, নিজের পছন্দ মতন জায়গায় পোস্টিং দিছি। কারণ ওখানে যেখানে দেখলাম যে একটু অ্যাসেসমেন্ট করে দেখলাম যেখানে থাকার জায়গা আছে, মোটামুটি সুবিধা যাতায়াত করে, ওই জায়গায় দেখে এটা বেনাফুলের কাছে, এটা ইন্ডিয়ান বর্ডারের কাছে কাছে শার্শা উপজেলা, ওখানে পোস্টিং দিলাম। এটা কত সালে? এটা 76-এ আচ্ছা স্যার, পোস্টিং নেওয়ার ওইটা 77-এ তখন গুটি বসন্ত নির্মূল অভিযান চলছে এবং ওই সময় অ্যাডভাইজার ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, এই যে ডায়াবেটিক সমিতির যিনি সভাপতি, উনি তখন অ্যাডভাইজার হিসেবে ছিলেন। তো আমার মনে আছে যে ওই সময় ইন্ডিয়া থেকে যারা ভ্যাসেকটমি, টিউবেকটমি, যে ফ্যামিলি প্ল্যানিংয়ের করে আসতো, আমরা সবাই এনলিস্ট করতাম এবং আমরা নিজেরাও অপারেশন করছি, ভ্যাসেকটমি করছি, টিউবেকটমি করছি, যে মানুষের এই যে ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামের ভিতরে। তারপরে একটা পর্যায়ে গুটি বসন্ত নির্মূল অভিযান চলছে সারা পৃথিবীর থেকে, এটাকে ফাইনাল ইরাডিকেট হবে। তখন অভিযান চলছে যে খুঁজে বার করা যে কোথাও কোনো গুটি বসন্ত কেউ সাফার করছে কিনা। আপনাদের হয়তো মনে নাই, কিন্তু ইতিহাসে দেখবেন যে ওই সময় গুটি বসন্ত স্মল পক্সে গ্রাম কি গ্রাম একদম মানুষ একদম পক মার কাছে দেন, পুরোনো আমলের দেখবেন যে মুখে বড় 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 দাগ আছে, এগুলো আছে গুটি বসন্ত। হ্যাঁ, গুটি বসন্ত। এখন যেটা হয় হালকা চিকেন পক্স বলে ওটাকে, ওটা ছিল স্মল পক্স। হ্যাঁ, বড় বড় পক মার হতো মুখে, গায়ে, শরীরে, মানুষ একদম মানে অনেক মানুষ মারাও গেছে। তো এটার সারা পৃথিবীব্যাপী WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইরাডিকেশন প্রোগ্রাম। তো আমি WHO থেকে সরকারের তরফ থেকে আমি ডেপুটেশনে, আমার পোস্টিং হলো সিলেট জেলাতে। এন্টার তখনও মানে জেলা কোনো ভাগ হয়নি, মানে এখন যেমন মৌলভীবাজার তখন সাব ডিভিশন ছিল। আমি এন্টার ডিস্ট্রিক্টের চার্জে, তখন ইয়ং ডক্টর এন্টার ডিস্ট্রিক্টের চার্জে WHO এই প্রোগ্রামের সাথে ইনভলভ। এটাও একটা বিগ এক্সপিরিয়েন্স আর কি। তখন ওই 4 মাস আমি সিলেট ডিস্ট্রিক্টের বোধহয় অলিতে গলিতে প্রতিটি বাড়িতে আমার গমন করা আছে। হ্যাঁ, একদম। আর WHO প্রোগ্রাম তো কমিউনিকেশন, ধরেন যেখানে সাইকেল দরকার সাইকেল আছে, যেখানে মোটরসাইকেল দরকার মোটরসাইকেল আছে, যেখানে স্পিড ব্রেক দরকার, সরাসরি ভাবে মানুষকে খুবই একটা এক্সাইটিং পিরিয়ড ছিল। কিন্তু এই যে মেডিকেল কলেজে পাশ করার পরে আমার ইচ্ছাটা ছিল যে আমার, যেহেতু আমি একটা প্রত্যন্ত অঞ্চল থেকে গেছি, তো আমার একটা ওই মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহ তাআলা সুযোগ বোধহয় দিচ্ছে যে মানুষকে খেদমত করার। এর পরবর্তীতে রুরাল সেন্টারে, মানে থানা স্বাস্থ্য কেন্দ্রের চাকরি ওই WHO থেকে ফিরে যাওয়ার পরেই আমার পোস্টিং হয়ে গেল ঢাকা পিজি হসপিটালে, ঢাকাতে। আমার ওয়াইফও ডাক্তার, তার পোস্টিং হলো ঢাকা মেডিকেল কলেজে। আমরা দুইজনে এক জায়গায় পোস্টেড ছিলাম, ওই সাথে পুরুষবাগান থানা স্বাস্থ্য কেন্দ্রে। তো আমার পোস্টিং হলো পিজি হসপিটালে, আর ওর পোস্টে ঢাকা মেডিকেল কলেজে, কাছাকাছি। 70 যখন সৌদি আরব স্বীকৃতি দিল, প্রবাবলি 77-এ, এরপরে ওখান থেকে একটা টিম আসলো যে ডাক্তার নিবে, সৌদি আরবে ডাক্তার নিবে সরকারি পর্যায়ে। তো ঢাকা, যখন আমরা ঢাকায় আছি যেহেতু, আমরাই জানতে পারলাম, আর অন্যরা কিন্তু অনেকে জানতে না। তো পরীক্ষা দিলাম পূর্বাণী, তখন কিন্তু এই সমস্ত বড় বড় হোটেল কাতো ছিল না, ওই পূর্বাণী হোটেলে ওই টিম উঠলো, ওরা এখন ইন্টারভিউ দিলাম, ইন্টারভিউ দিয়ে সিলেকশন হয়ে গেলাম। প্রথম আমি হলাম, তারপরে পরের দিন আমার ওই টিম মেম্বার বললেন, আমার ওয়াইফ যেটা বলে যে ওনাকে নিয়ে আসো, তাড়াতাড়ি ডাক দাও, আমরা তো মহিলা ডাক্তার খুঁজতেছি আর কি। তারপর ওখানে নিয়ে গেলাম, মানে জাস্ট গেল, আসলো, ও সিলেক্টেড হয়ে গেল। তারপরে আমরা সরকারি পর্যায়ে গেলাম 79-এ। তখন একটা কোশ্চেন আসলো, চাকরি ছেড়ে যেতে হবে না চাকরি সহজ হবে। তো গভর্নমেন্ট তো একটা অভিজ্ঞতা ছিল যে এর আগে স্বাধীনতার পরে অনেক ডাক্তার গেছিল ইরাকে, লিবিয়াতে, তারা আর ফেরত আসেনি। তো তখন গভর্নমেন্ট চিন্তা করলো যে না, এরাও যে ফেরত আসবে না, এই পোস্টগুলোকে হোল্ড করে রাখবে, বরং ডিসিশন হলো যে চাকরি ছেড়েই চলে যেতে হবে। তা আমরাও শেষ পর্যন্ত চাকরিতে রেজিগনেশন দিয়ে তারপরে আমরা 79-এর ডিসেম্বর মাসে চলে গেলাম সৌদি আরব। সৌদি আরবের কেবলই তখন উন্নয়ন শুরু হয়েছে, এখনকার সৌদি আরব আর তখনকার অনেক ডিফারেন্স ছিল। তখন ওদের মাটির ঘরটর ছিল, ওইরকম পাহাড়ি অঞ্চল ছিল। তো ওখানে আমার ওই ইচ্ছাটা ছিল, যাওয়ার কারণ ছিল যে আমার
এই কাজগুলো করা, যে ওই যে শিক্ষা প্রতিষ্ঠানে আমি ডেভেলপ করব, রাস্তাঘাটগুলো উন্নয়ন করব, এটা কিন্তু আমার মনের নতুন ভিতরে একটি দেশে নতুন পরিবেশে। একটা। আর কারণ এই যে কাজগুলো করতে গেলে তো অর্থের প্রয়োজন, অর্থের প্রয়োজন আছে। আমরা চাকরি করতাম 475 টাকার বেতন ছিল আমাদের। একটা সরকারি ক্লাস 1 গেজেটেড অফিসারের বেতন ছিল 475 টাকা তখনকার সময়। তখনকার সময়। জি। আর সৌদি আরবে যখন চাকরি নিলাম তখন আমাদের বেতন হলো 5200 রিয়াল। তার মানে তখন 1 রিয়াল সমান 6 টাকা। আপনি বুঝতে পারলেন 30-35 হাজার টাকা। অনেক। আর এটা 475 টাকা। আচ্ছা। তো এটা একটা বিরাট ডিফারেন্স। তো তখন মনে হলো যে যদি চাকরিটা পাই এবং সৌদি আরবে যাইতে পারি, তাহলে আমি এই যে শিক্ষা প্রতিষ্ঠান করার চিন্তা করতেছি, তো এটা করতে পারবো। এবং অ্যাকর্ডিংলি আমি ওই যে 1 বছরের টাকা দিয়েই কিন্তু আমি 1981 সালে আমার যে বাবার নামে যে স্কুলটা করছি 1981 সালে, আব্দুল গফুর মেমোরিয়াল হাই স্কুল, এটা কিন্তু ওই এসেই আমার জায়গা জমি কিনে তারপরে স্কুলটা শুরু করলাম। কি দারুণ। মাসুক, আমরা যেটা দেখি যে দেশের বাইরে যখন কেউ চলে যায় নিজের ভালোটার জন্য তারা চেষ্টা করে যে টাকা পয়সা যখন অনেক বেশি পাবে নিজের ব্যাংক অ্যাকাউন্টে হয়তো বা সেটা রাখবে, কিন্তু স্যারের বেলায় সম্পূর্ণ আলাদা। আমার এই যে বইটা আছে না, স্যারের ক্ষেত্রে জেরিন, তুমি আরো একটা বিষয় খেয়াল করেছো যে কিছু মানুষ শুধুমাত্র বর্তমানে বাঁচে, কিন্তু স্যার কিন্তু বেঁচেছেন সব সময় ভবিষ্যতে এবং ভবিষ্যতের জন্য। এই যে আমার এই বইটা আমার জীবন কিছু স্মৃতি কিছু স্বপ্ন, আচ্ছা, এটার ভিতরে কিন্তু সমস্ত যা আমি যে বললাম ডিটেলস লেখা আছে। এটা আমার জীবনের একদম মানে দলিল একটা বলতে পারেন। এখানে যে কেন গেলাম, কি করলাম, যে স্কুলগুলো যখন ওই যে রাস্তাঘাট যখন করার, তখন তো প্রত্যন্ত অঞ্চল বলেন না। তো 1981 সালে যখন হাই স্কুল করলাম, এখন 1981 আর এখন 2024, আমার ওই স্কুল থেকে ধরেন কয়েক হাজার ছেলে মেয়ে তারা উচ্চশিক্ষিত হয়েছে, বিশেষ করে মেয়েরা। এটা ছিল কো এডুকেশন হাই স্কুলটা। এরপরে এলাকার লোকজন বললো যে এটা কো এডুকেশন, মেয়েরা অনেক সময় হেসিটেট করে যে দেখো গার্লস স্কুল করা যায় কিনা। তো এখন গার্লস স্কুল এক জায়গায়, গভর্নমেন্ট আবার দুটো গার্লস স্কুল মানে দুটো স্কুল এক জায়গায় দেয় না, ওটা নির্দিষ্ট নিয়ম আছে, 3 কিলোমিটার বা 4 কিলোমিটার দূরে করতে হয়, এটা এলাকা ভিত্তিক। তারপরে কিছু ডিরেক্টিভ আছে, নিয়ম কানুন আছে। তো আমি দেখলাম যে এখানে স্কুলটা সাধারণ শিক্ষা বোর্ডে করা যাবে না, তখন মাদ্রাসা শিক্ষা বোর্ডের করতে কোনো নিষেধ নাই। তো এটা আমার স্কুলটা আছে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে, আর আরেকটা করলেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে, ওটা করলাম মেয়েদের জন্য, যেটা মানে মরিয়াম বিবি মহিলা দাখিল মাদ্রাসা। আচ্ছা স্যার, সেটা তো নিশ্চয়ই আপনি দেশের বাইরে থেকে আসার পর? হ্যাঁ, না আমি থাকতে চিন্তা করছি, কিন্তু শেষ করছি পরে, দেশে ফিরে এসে করছি। 2015 সালে কমপ্লিট করছি। ওটাও 5 বিঘা জায়গার উপরে। প্রথমে প্রায় আমার ওখানে প্রায় 45 লক্ষ টাকা মতন খরচ হয়েছে। স্যার, যেমনটা আসলে শুনছিলাম যে দেশের বাহিরে থাকা অবস্থায় আপনি একটা স্কুল করলেন এবং দেশের বাইরে থেকে এসে আরেকটা স্কুল করলেন মেয়েদের জন্য, এবং আপনি প্রথম যেটা করলেন সেটা কিন্তু তখনও পর্যন্ত কম্বাইন্ড ছিল, তাই তো? কো এডুকেশন। আচ্ছা, তারপর দেশের বাহিরে থেকে বা সৌদি আরব থেকে এসে কোথায় জয়েন করলেন? আমি 1980 সালে ধরেন চাকরি শুরু করলাম। আমার টার্গেট ছিল যে কিছু অর্থ সংগ্রহ করে দেশে আসবো, এই কাজগুলো করব, এটা কিন্তু আমার মূল উদ্দেশ্য ছিল। মানে তারপরে তো আমি ওইখানে থাকা অবস্থায় স্কুলটা করলাম 1981 সালে, নিজের টাকা দিয়ে জায়গা কিনে বিল্ডিং বানায়। তারপরে আমি 1986 সালে চাকরি থেকে পদত্যাগ করলাম স্বেচ্ছায়, করে আমি বিদেশে গেলাম উচ্চশিক্ষার জন্য, ইউরোপে এবং আমেরিকাতে। সৌদি আরব থেকে আপনি চলে গেলাম, আমি ওখান থেকে চলে গেলাম। কোন দেশে গিয়েছিলেন স্যার? গেলাম, প্রথমে গেলাম অস্ট্রিয়াতে, তারপরে আমেরিকা গেলাম। ওখানে আমি কার্ডিওলজিতে এবং মেডিসিনের উপরে উচ্চশিক্ষা নেই, করে 1988 সালে আমি দেশে ব্যাক করি। ব্যাক করে এসে তখন তো সরকারি চাকরি ছেড়ে দিয়েছি। তখন আমি এনআইসিবিডিতে, এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে প্রফেসর আমানুল্লাহ সাহেবের অধীনে, একসময় উনি হেলথ মিনিস্টার ছিলেন প্রফেসর আমানুল্লাহ, ওনার অধীনে আমি কিছু প্রশিক্ষণ নিলাম, যে বাইরেতে লেখাপড়া করে আসছে, দেশের লেখাপড়ার সাথে একটু খাপ খাওয়ানোর জন্য। এরপর ওখানে থাকতে থাকতে তখন বারডেম হসপিটালে কেবল হৃদরোগ বিভাগ খুলবে, এখানে আমি স্পেশালিস্ট হিসেবে জয়েন করলাম 1988 সালের শেষের দিকে। তো ওই বারডেমেই প্রথমে কার্ডিওলজি বিভাগ আমি আমার আর একজন কলিগ ছিল, ওনারা মিলে আমরা কার্ডিওলজি বিভাগ শুরু করি। এবং তখন বারডেম হসপিটাল 6 তলা বিল্ডিং ছিল। তখন প্রফেসর ইসলাম সাহেব বেঁচে আছেন, আমি ওনাকে 1 বছর পেয়েছি, উনি 89-এ মারা গেছিল। তো তারপরে ওই জায়গায় আমরা হৃদরোগ বিভাগটা বড় করি। আমি ওখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর
ওখান থেকে শেষ করে আচ্ছা। বাই দিস টাইম আমি 2007 সালে আমি স্বেচ্ছা অবসর নিয়ে যে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আমি ওখানে যোগদান করি। আচ্ছা। এবং ইনফ্যাক্ট ওই আমাদের ইব্রাহিম কার্ডিয়াকটা তখন এত ভালো অবস্থায় ছিল না, তো এটার পূর্ণ দায়িত্ব নিয়ে এখন ধরেন বাংলাদেশে অন্যতম শ্রেষ্ঠ হৃদরোগ সেবাদানকারী প্রতিষ্ঠান। চমৎকার। তো এটা এখানে আমি ধরেন এখানে 2007 সাল থেকে এখানে আমি কন্টিনিউ করছি। বাই দিস টাইম আমার এই কাজের ফাঁকে ফাঁকে ধরেন কানেক্টিভিটি ডেভেলপ করে, এই কানেক্টিভিটি কাজে লাগিয়ে আমার এলাকার রাস্তাঘাটগুলো উন্নয়ন করি, বিদ্যুৎ ব্যবস্থা চালু করি। এটা একটা শহরের মধ্যে না, এটা টোটাল এলাকাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনি। তো এই পরে আমি দেখলাম স্কুল করলাম, গার্লস স্কুল করলাম, হাই স্কুল করলাম। তার মানে হলো যে এই যে ছেলে মেয়েগুলো উচ্চতর শিক্ষার জন্য কোথায় যাবে, আর সকলের তো ইউনিভার্সিটি যাওয়ার প্রয়োজনও নাই। তখন আমরা আমাদের এলাকারই একজন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন, ওনার আর্থিক সহায়তায় আমরা ওখানে একটা টেকনিক্যাল কলেজ করলাম ওনার নামে, ডক্টর রওশন আলী কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখান থেকে এসএসসি পাস করে ওই জায়গায় যে তারা কারিগরি শিক্ষা বোর্ডে ডিপ্লোমা নিয়ে যাবে। এটা তারপরে হাসপাতালে কাজ করতে করতে দেখলাম যে এই যে প্রবীণ বা পিতা মাতাদের জন্য একটা দুরবস্থা, তাদের ছেলেপেলে উচ্চশিক্ষিত হয়ে দেশে বিদেশে চলে যাচ্ছে, কিন্তু তাদের দেখভাল করার কোনো লোক পাওয়া যায় না, এবং তারা আনস্কিল লোকের উপরে নির্ভরশীল। আমি বললাম যে এই যে এই প্রবীণদের জন্য কিছু করা যায় কিনা, চিন্তা ভাবনা করলাম। তো এর ভিতরে আমার মেয়ে আমাকে সহযোগিতা করলো। আমার 2 মেয়ে এবং 1 ছেলে। আমার ছেলের ছোট একটা ডাক্তার, আমার বড় মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে উনি ইংলিশ অনার্স মাস্টার করে সে ইউনিভার্সিটির শিক্ষকতা করতো। আমার সেকেন্ড মেয়ে ও বাইরের লেখাপড়া করছে আমেরিকাতে, ও পরবর্তীতে ও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে জব করতো। পরে ফেসবুকের কান্ট্রি ম্যানেজার হিসেবে সে কিন্তু বাংলাদেশে 3 বছর ছিল। তো আমার মেয়ে আমাকে সহযোগিতা করছে যে এই প্রবীণ এবং শিশুদের নিয়ে একটা প্রজেক্ট তৈরি করা যাক, যেখানে শুধু প্রবীণ থাকলে কিন্তু সাইকোলজিক্যালি মানসিকভাবে ভালো থাকবে না, এদের সাথে যে মানে গ্র্যান্ড চিলড্রেন গ্র্যান্ড পার সাথে যেমন রিলেশনশিপটা বেটার হয়, দাদা দাদি বা তার নাতি নাতনি যেমন কমফোর্ট ফিল করে, এই কনসেপ্টটাকে আমি দেখলাম যে বাংলাদেশে এই ধরনের কোনো প্রজেক্ট নাই। এটার আমার মেয়ের সাথে আমি রাইট আপ করে তো আমাদের বাড়ির নামে আমি দেখলাম যে আমি এতিমখানাও নাম দিব না, বৃদ্ধাশ্রমও দিব না, কারণ এটা মানুষের সাইকোলজিক্যালি উইক হয়ে করে। একটা মানুষকে যদি এতিম বলা হয়, সে কিন্তু আর মেন্টালি আপগ্রেড হতে পারে না, সেই এতিম মনোবৃত্তি নিয়েই তার ছোট মন নিয়েই চলতে থাকে। আমি চিন্তা করলাম যে এটার নামটা আমাদের বাড়ি দেব, এবং এই নামকরণের সহযোগিতা করে আপনি প্রখ্যাত কথা সাহিত্যিক রাহাত খান সাহেব আমার পেশেন্ট ছিল। তো আমি আমার যখন আইডিয়াটাকে ওনাকে বললাম, বলে যে আপনি নাম একটা কমন নাম দিবেন, যেখানে এই নামটার ভিতরে যেন একটা ক্যারিশমা থাকে। আলটিমেটলি আমরা মিলে আমাদের বাড়ির নাম দিলাম। এটা একটা প্রজেক্ট তৈরি করে ফাইনালি সরকারের কাছে জমা করলাম, সরকার অ্যাকসেপ্ট করলো, এবং এটা 22 কোটি টাকার একটা প্রজেক্ট। এখানে প্রবীণ এবং শিশু একসাথে থাকবে, এর সাথে তাদেরকে মেন্টাল হেলথটাকে আমি গুরুত্ব দিই। এর ভিতরে স্বাস্থ্যকেন্দ্র আছে, জিমনেশিয়াম আছে, লাইব্রেরি আছে, পোলট্রি আছে, ক্যাটেল আছে, এগ্রিকালচার আছে, এভরিথিং ইজ দেয়ার। গার্ডেন যে যার যেমন সামর্থ্য আছে, ক্যাপাবিলিটি অনুসারে তারা ইনভলভ থাকে। এগুলো যেমন মানে বাচ্চারা যারা 5 থেকে 18 বছরের বাচ্চা, তারা এখানে থাকে। ওই পাশে যে স্কুল আছে আমার একদম গায়ে লাগানো, মানে 100 গজের ভিতরে স্কুল, এরা এখান থেকে স্কুলে যাচ্ছে, ওদের লেখাপড়া হচ্ছে, ওরা আবার সকালবেলায় ট্রেনিং আছে, মানে ব্যায়াম আছে, এদেরকে একটা সিস্টেমের মধ্যে নেওয়া হচ্ছে, এবং তারা মানে একটা অর্গানাইজড ওয়েতে তারা ডেভেলপ করতেছে। এবং এরা এই বাচ্চাগুলো এখান থেকে এসএসসি পাস করবে, পাশে যে টেকনিক্যাল কলেজ আছে, এই টেকনিক্যাল কলেজে চলে যাবে। যারা সম্পূর্ণ তাদের ক্যারিয়ার জীবন সেট করার, এবং তারা তাদেরকে একটা সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য এই স্টেপগুলো নেওয়া হয়েছে। আবার যারা এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এদেরকে কিন্তু ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া। আমাদের বাড়িতে কতজন শিক্ষক বা তত্ত্বাবধায়ক আছে? এখন ধরেন আমাদের বাড়িতে এই মুহূর্তে স্টাফ আছে প্রায় 25 জন মতন। এখানে ধরেন কেয়ার গিভার আছে, মানে ওখানে হেলথ সেন্টার আছে, তো এখানে প্যারামেডিক আছে, এখানে লিফট আছে, বিল্ডিংয়ে কিন্তু 2টো লিফট আছে, এখানে ইলেকট্রিশিয়ান আছে, এখানে ম্যানেজার আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তারপরে প্লাম্বার আছে, কুক আছে, কেয়ার গিভার আছে, হাউসকিপিং সুপারভাইজার আছে, লন্ড্রি আছে, এভরিথিং। ইট ইজ এ কমপ্লেক্স, এটা ইউনিক একটা। তো এর সাথে এখন ধরেন 40 জন মতন বর্ডার আছে, এদেরকে আমার অ্যাম্বুলেন্স আছে, এবং ওখানে এটার সাথে আবার কিছু আমার পৈতৃক যে
যে জায়গা জমি ছিল আমার প্রায় 20 বিঘা জায়গা এগ্রিকালচার ল্যান্ড আমি এখানে ডোনেট করছি এবং এটার সাথে সাপোর্ট দেওয়ার জন্য আরো 5টা পুকুর আছে এগ্রিকালচার মানে এই এদের প্রোটিন সোর্স এদেরকে খাওয়ানোর জন্য এই সমস্ত সোর্সগুলো কাজে স্যার, আমার লাগাচ্ছে। একটু জানতে ইচ্ছা করছে, এটা তো বিশাল একটা খরচের ব্যাপার। এই খরচটা কি সম্পূর্ণ আপনার পক্ষ থেকে এখন ব্যয়ভার করা পর্যন্ত হয়? আমি আমার ফান্ডে থেকে আমাদের ফাউন্ডেশন থেকে আমার ছেলে মেয়েরা আমার স্ত্রী ডাক্তার এবং তার বিরাট অবদান আছে। আপনি বুঝতে পারেন যে কোনো কাজ করতে গেলে যদি ফ্যামিলির যদি সাপোর্ট না থাকে তাহলে কিন্তু আগানো যায় না। আমার ওয়াইফ যেহেতু ডাক্তার ছিল সে এখানে কন্ট্রিবিউট করছে, সে তো স্যার, চাকরি যেহেতু করতো। আপনার ম্যাডামের নাম শুনছিলাম আমি, একটা আপনার স্ত্রীর নাম এবং হ্যাঁ, তার সঙ্গে আসলে পরিচয়টা কি রাজশাহী ইউনিভার্সিটি? আচ্ছা, আমার ক্লাসমেটই, আমরা মেডিকেলকে একসাথে পড়ছি। সে বাংলাদেশ মেডিকেল, সে সরকারি চাকরি করতো, পরে তো একসাথে গেলাম বাইরে, যে আমরা একসাথে পোস্ট গ্রাজুয়েশন করছি, করে বাংলাদেশ মেডিকেল কলেজে সে প্যাথোলজির কনসালট্যান্ট ছিল এবং সে এখানে নামটা প্রায় একটু শুনতে ডাক্তার সিদ্দিকা সুলতানা। আচ্ছা। তো সে পরবর্তীতে সে সরকারি চাকরি ছেড়ে তো বাংলাদেশ মেডিকেলে ছিল এবং সে এই যে আমাদের ফাউন্ডেশনে তারই 1.5 কোটি টাকা এখানে ডোনেশন আছে। আচ্ছা, মানে আচ্ছা। কারণ এখানে করতে তো গভর্নমেন্ট 22 কোটি টাকার 80% গভর্নমেন্ট বেয়ার করছে, 20% আমাকে দিতে হয়েছে, সেখানে প্রায় 5-6 কোটি টাকা এখানে লাগছে। আর এখন প্রায় প্রত্যেক মাসে খরচ আমার প্রায় 5 থেকে 6 লাখ টাকার পার মান্থ খরচ। এটা আমরা ফ্যামিলি থেকে দিচ্ছি, প্লাস অনেকে ডোনেট করছে। এখানে ধরেন এই ফাউন্ডেশনে এনবিআর থেকে আমাদের একটা আছে, এনবিআর আমাকে এই সুযোগটা দিছে, যেখানে কেউ যদি দান খয়রাত করে তাহলে এটা ট্যাক্স রিবেট আছে। আচ্ছা। এটা জাতীয় রাজস্ব বোর্ড থেকে এটা অনুমতি নিয়ে আছে। আমি রিয়েলি গ্রেটফুল টু দেম। আর এমনি অনেক সমাজের অনেকে বিত্তশালীরা বিভিন্নভাবে সহযোগিতা করে, জাকাতের টাকা অনেকে দেয়। আচ্ছা, তো আলটিমেটলি এখন এইভাবে আমার ওই এগ্রিকালচার ল্যান্ড আমার বেতনের 80% আমি এখানে দিয়ে এখন পর্যন্ত আমার কি নিজের দারুণ! ইনকামের 80% বেতন, আপনি আপনার বেতনের 80% 80% আমার এখন এটা লাস্ট কয়েক বছর থেকে দিচ্ছে এবং আমার মেয়েরা যেহেতু এস্টাবলিশ তারাও সাপোর্ট দেয়, আমার ওয়াইফও সবসময় এটা দেখভাল করে। এখন মোটামুটি টোটাল ফ্যামিলি মেম্বার আমরা এখানে ইনভলভড আছি আর কি। হ্যাঁ, এবং আমার ভাতিজারা তারাও ডাক্তার, তারাও এখানে পরিবারের সাপোর্ট সাথে আসলে আগানো যায় না। পরিবার আসলে এমন একটি সহযোগিতার হাত আমি বলবো যেটি আসলে পিছন থেকে খুব শক্তভাবে ধরে থাকে মানুষকে, শক্তভাবে পরিবারের দাঁড়িয়ে সাপোর্ট থাকার ছাড়া জন্য। কারোর পক্ষে এবং আগানো সম্ভব স্যারের না। ব্যাপারটা শুধু পিছন থেকে নয়, তারা একদম সম্মুখ সারির যোদ্ধা হিসেবেও কাজ জি। করছে এখন এমনই পর্যন্ত। একটা পরিবার স্যার আমাদের বাড়ি। তো এই যে আমাদের বাড়ি পরিবারে যেসব শিশুরা বা অল্প বয়সী যেসব শিক্ষার্থীরা আসছে বা আমি কি বলবো যারা এখানে এসে থাকছে, শিক্ষা গ্রহণ করেছে, শিক্ষার একটা পর্যায়ে শিক্ষা শেষ করে কি তারা কোথাও গিয়ে সফল হয়েছে বা কোনো চাকরিতে ইনভলভ হয়েছে পরবর্তী এখন সময়ে? পর্যন্ত ওরা তো পড়াশোনা শেষ করেন, ওরা তো ধরেন আমার প্রজেক্ট শুরু হলো 2 বছর থেকে, এখন ওরা তো ক্লাস 9 পর্যন্ত উঠেছে, ক্লাস 9-এ উঠছে এবং তারা খুব ভালো রেজাল্ট করতেছে। স্কুলের ভিতরে আমি যেহেতু স্কুল আমার নিজে, আমি যেহেতু প্রতিষ্ঠাতা, তো এগুলো তো ফিডব্যাক আছে। আমি তারা দেখছি যারা আমার এই কমপ্লেক্সে থাকে পড়াশোনা করে, দে আর ডুইং বেটার। স্যার, আমি একটু জানতে চাই যে কেমন লাগে যখন এই আমাদের বাড়ির ভিতরে প্রবেশ করেন, প্রবীণরা আপনাকে দেখে খুব বা ওরা ছোট যারা সত্যিকার রয়েছে, বাচ্চারা আমাদেরকে বাবা বলে ডাকে অনেকে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এবং বাবার মতনই, নাতির মতনই। কেউ আমার ওয়াইফকে নানি বলে, কেউ দাদি বলে। এই অনুভূতিটা আসলে চমৎকার। এটা একটা মানে আমরা তো প্রত্যেক অলমোস্ট মানে এতগুলো মানুষের চোখ দিয়ে যে ভালোবাসাটা প্রকাশ পায়, সেই জিনিস, সেই অনুভূতিটা তো আসলে বলার এটা মতো দারুণ। না। এটা শোনেন, আপনার যদি কাজের ভিতরে যদি আনন্দ না থাকে তা আপনি কোনো কাজ করতে পারবেন না। এই যে ধরেন নিজের অর্থ দিয়ে আপনি কাজ করছেন, এটা ডেফিনেটলি একটা নিজের আত্মতৃপ্তি আছে। অন্যরা কি বললো সেটা পরের ব্যাপার, কিন্তু নিজের যদি সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য কিন্তু মানুষ করে, এটা একটা ইনহেরেন্ট ডিমান্ড। একটা মনের থেকে যদি মানুষকে সেবা করার ভিতরে যদি আনন্দ না থাকে তাহলে আপনি কোনো কাজে সেটা করতে পারবেন না। এবং এই যে একটা বলেছেন স্যার আপনার অভিব্যক্তি, এই আনন্দটা নিয়েই কিন্তু আমাদের সামনে আগানো। এবং আরেকটা জিনিস আপনি বলছিলেন যে আপনার যে স্কুল বা প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে প্রায় 8,000-এর বেশি শিক্ষার্থী পড়াশোনা করে বের হয়েছে। সো এত মানুষ আপনার প্রতিষ্ঠানে, এত শিক্ষার্থী প্রতিষ্ঠান থেকে বের হয়েছে, এর মধ্যে অনেকেই অনেক উচ্চ পর্যায়ে আছে। কেমন লাগে যখন শুনেন? এটা আর একটা আনন্দ আছে। হঠাৎ করে ধরুন রাস্তায় আসছি, হাসপাতালে কাজ করছি, একটা এসে পায়ে হাত দিয়ে সালাম করলো, আমি যদি হঠাৎ করে সালাম করছি, বলে স্যার আমি তো আপনার স্কুল থেকে পাস করছি। তো আমার এটা তো একটা দারুণ আনন্দ যে এই ছেলেপেলেগুলো কিন্তু তারা কিন্তু ওই অল্প বয়সে ধরে যেত, বিশেষ করে মেয়েরা। হ্যাঁ, এখন তো অসংখ্য মেয়ে ধরেন
আপনার এসএসসি পাশ করে তারা ইউনিভার্সিটি গেছে, এবং একটা মেয়ে যদি এসএসসি পাশ করে তার পরিবারটা কিন্তু আলোর দিকে চলে গেল। একদমই তাই। ওই মেয়ের বিয়ে হবে কম করে হলেও একটা এসএসসি পাশ ছেলের সাথে, এবং আস্তে আস্তে তাদের ছেলেমেয়েরা গ্রাজুয়েশন হবে, উন্নত স্যার হবে। আসলে শিক্ষার মানুষের আলোটা জীবনটাই আরো একটা পূর্ণ হবে। প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসলে অনেকভাবেই যেতে হয়। এবং স্যার আপনার গল্পগুলো যেগুলো আমরা শুনছিলাম খুবই সমৃদ্ধ হচ্ছিলাম, এবং এই গল্প আমার মনে হয় যে এত অল্প সময়ের নয়, আরো দীর্ঘ সময়ের। স্যার আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। আমাদের রাঙা সকালের দর্শকদেরকে যদি আপনি কিছু বলতে চান। ধন্যবাদ আপনাদেরকে, এবং আমি মাছরাঙ্গা টিমের যে রাঙা সকাল যে প্রোগ্রামটা, এটা দিয়ে মানুষকে দিয়েই কিন্তু উপকৃত, মানুষ মানুষের জন্য, এবং মানুষ একজন যদি ভালো কাজ করে অন্যরা উপকৃত হবে, অন্যরা উৎসাহিত হবে কাজ করার জন্য, সমাজ সেবার জন্য, মানুষের কল্যাণে নিজেদেরকে নিবেদিত করার জন্য। আমি মনে করি আজকের আপনাদের এই রাঙা সকালের প্রোগ্রামের যে অবজেক্টিভটা হচ্ছে যে মানুষকে মানুষ সেবায় উদ্বুদ্ধ করা, মানুষের ভালো কাজে উদ্বুদ্ধ করা, এবং এটা জেনে কিন্তু আরেকজন উৎসাহিত হয়। আমি কিন্তু মানুষের লাইফ হিস্ট্রি পড়ি, এবং আমি কিন্তু উৎসাহিত হয়েছে, যেমন প্রফেসর আজাদ খান, উনি জাতীয় অধ্যাপক, প্রফেসর ইব্রাহিম সাহেব যে এই যে ডায়াবেটিক সমিতি যে বিশাল কর্মকাণ্ড, আমি কিন্তু তাদেরকে দেখে উদ্বুদ্ধ হয়েছি, এবং আমাদের কাজ দেখে কিন্তু অনেক উদ্বুদ্ধ হচ্ছে। এটা কিন্তু একটা দারুণ উদ্যোগ আপনাদের এই প্রোগ্রামটা। আমি মনে করি এটা আমি সফলতা কামনা করি, এবং এই ধরনের প্রোগ্রামে মানুষ কিন্তু সত্যিকার অর্থে মানুষ সেবায় আরও বেশি নিবেদিত হবে, আরও বেশি তারা আত্মনিবেদিত হবে, এবং তারা আরও সিনসিয়ার হবে মানুষকে নিঃস্বার্থভাবে সেবা করার জন্য। ধন্যবাদ স্যার, স্যার। আমি সকলকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। আমরা আসলে খুবই আজকে সমৃদ্ধ হয়েছি। আপনার গল্পগুলো মনে হচ্ছিল যে শেষ না হোক, আরো অনেক শুনি। আপনার যে আমাদের বাড়ি প্রজেক্ট, আমার মনে হয় বাংলাদেশে এটা একদমই বিরল একটা জিনিস। এটা যে কনসেপ্ট, আপনাদেরকে, আপনার পুরো পরিবারকে, আপনার স্ত্রী এবং 3 সন্তানকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং অনেক অনেক শুভকামনা থাকলো আপনার এই প্রতিষ্ঠানের জন্য। এটা 2 বছর, এটা যেন 1000 বছর ধরে থাকে এবং অনেক দূর পর্যন্ত যায়, অনেক বিস্তৃত হয়। আপনাদেরকে দাওয়াত দিলাম এই প্রজেক্ট দেখার জন্য। প্রচুর লোক যায় দেখতে। আপনি ওয়েবসাইট আছে, বিভিন্ন ফেসবুক আছে, এটা আপনারা আমি বলবো সবার কাছে বলবো যে আপনারা দেখেন, এটা কাজের জন্য আপনারা আরো উৎসাহিত হবেন, এবং মানব সেবায় আরো উৎসাহিত হবেন। ধন্যবাদ, ধন্যবাদ শুভকামনা। আপনাদেরকে, ধন্যবাদ মাছরাঙ্গা টিমে, এবং ধন্যবাদ রাঙা সকাল প্রোগ্রাম।